সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আতিক। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। বেজিংয়ের আকাশে সেদিন শুধু একটি প্রেসিডেন্টের বিমান উড়েনি, উড়েছিল $10 ট্রিলিয়ন চাপ, $300 বিলিয়ন স্বার্থ আর বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে এক নীরব দর কষাকষি। যে ঘটনাটিকে আমরা সৌজন্য সফর বলে পাশ কাটিয়ে গেছি, তারা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই দেখেন। কারণ ডোনাল্ড ট্রাম্প চীনে একা যাননি, তিনি সাথে নিয়েছেন আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর কর্পোরেট সাম্রাজ্যের মালিক, এমন মানুষ যাদের এক একটি সিদ্ধান্তে পুরো বিশ্বের বাজার কেঁপে ওঠে। এখানে বিষয়টা কূটনীতি না, বিষয়টা টাকার। আর টাকা যখন রাষ্ট্রীয় বিমানে উঠে বসে, তখন সেটাকে আর সাধারণ সফর বলা যায় না। ভাবুন একবার, একই সফরে ইলন মাস্ক, জেনসেন হুয়াং, টিম কুক, ওয়াল স্ট্রিটের আর্থিক জায়ান্টদের প্রতিনিধিরা। এটা কোনো কাকতালীয় উপস্থিতি না। এরা প্রত্যেকে জানে বেইজিংয়ের দরজার ওপাশে তাদের জন্য এমন কিছু পড়ে আছে যা হারালে $1 বিলিয়ন ক্ষতি হবে, আর পেলে সামনের 10 বছর বাজার দখল নিশ্চিত হবে। ইলন মাস্কের দিকে তাকান, মানুষ এখনও তাকে ভবিষ্যতের মানুষ ভাবতে ব্যস্ত। কিন্তু বাস্তবতা হলো টেসলার সবচেয়ে বড় শক্তিগুলোর একটি চীন। সেখানে তার কারখানা আছে, বিশাল বাজার আছে, সস্তা উৎপাদন সুবিধা আছে। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ যদি আরও কঠিন হয়, শুল্ক যদি বাড়ে, তাহলে টেসলার লাভের মডেলটাই ধাক্কা খাবে। মাস্ক তাই কোনো আদর্শিক যুদ্ধে নেই, তিনি মূলত নিজের সাম্রাজ্যের লাভের পথ পরিষ্কার রাখতে গেছেন। একই চিত্র এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের ক্ষেত্রেও। আজকের পৃথিবীতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে ক্ষমতা, আর সেই ক্ষমতার সবচেয়ে বড় বাজার এখন চীন। কিন্তু আমেরিকা একের পর এক রপ্তানি নিষেধাজ্ঞা বসাচ্ছে। উন্নত এআই চিপ চীনে বিক্রি করা কঠিন হয়ে যাচ্ছে। জেনসেন হুয়াং খুব ভালো করেই জানেন, যদি চীনের বাজার পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে ভবিষ্যতের এআই যুদ্ধে তার কোম্পানি অর্ধেক শক্তি হারাবে। তার এই সফর তার জন্য রাজনৈতিক না, এটি সরাসরি অস্তিত্ব রক্ষার লড়াই। তারপর আসে টিম কুক। অ্যাপলকে অনেকেই প্রযুক্তি কোম্পানি ভাবে, বাস্তবে অ্যাপল এখন একটি গ্লোবাল সাপ্লাই চেনের উপরে দাঁড়িয়ে থাকা অর্থনৈতিক সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের কেন্দ্রে চীন। আইফোনের বিশাল অংশ সেখানেই তৈরি হয়। যদি চীন আমেরিকা সম্পর্ক আরও খারাপ হয়, তাহলে অ্যাপেলের উৎপাদন ব্যবস্থা মুহূর্তে বিশৃঙ্খলায় পড়ে যেতে পারে। টিম কুক তাই এখানে শুধু একজন সিইও না, তিনি এমন এক কর্পোরেট কাঠামোর প্রতিনিধি যার শ্বাস প্রশ্বাস এখনও বেইজিংয়ের কারখানাগুলোর সাথে জড়িয়ে আছে। সবচেয়ে মজার বিষয় হলো ওয়াল স্ট্রিটের হিসাব। তারা চীনের অর্থনৈতিক ব্যবস্থাকে দীর্ঘদিন ধরেই বাইরের বিশাল ধনভাণ্ডার হিসাবে দেখে এসেছে, কিন্তু সেই দরজা পুরোপুরি কখনোই খোলেনি। বিদেশি ব্যাংক আর ইনভেস্টমেন্ট ফার্মগুলোকে এখনও কঠোর নিয়ন্ত্রণের মধ্যে কাজ করতে হয়। তাই এই সফরের ভেতরে আরেকটি নীরব দাবি ছিল, চীনের বাজার খুলে দাও, আমাদের সরাসরি ঢুকতে দাও। কারণ তারা জানে চীনের মধ্যবিত্ত শ্রেণী আর আর্থিক বাজারের পরিমাণ এমন জায়গায় পৌঁছেছে যেখানে সামান্য প্রবেশাধিকারও শত শত বিলিয়ন ডলারের ভবিষ্যৎ তৈরি করতে পারে। আর বোয়িংয়ের অবস্থা তো আরও স্পষ্ট। 737 ম্যাক্স দুর্ঘটনা আর রাজনৈতিক উত্তেজনার পর চীন কার্যত বোয়িংকে ঠান্ডা ঘরে পাঠিয়ে রেখেছিল। আটকে গিয়েছিল প্রায় $50 বিলিয়ন অর্ডার। এখন বোয়িংয়ের দরকার শুধু একটি জিনিস, চীনের হ্যাঁ। কারণ সেই একটি শব্দ কোম্পানির ভবিষ্যৎ বিক্রির গ্রাফ বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এরা সবাই কেন ট্রাম্পের বিমানে উঠল? কারণ তারা বুঝেছে রাষ্ট্র এখন আর শুধু রাষ্ট্র না, আধুনিক বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক অস্ত্র হচ্ছে কর্পোরেট স্বার্থ। প্রেসিডেন্টরা এখন শুধু দেশের প্রতিনিধিত্ব করেন না, তারা $1 বিলিয়ন ব্যবসায়িক দর কষাকষিরও মুখপাত্র। আর এই সফর ছিল সেই বাস্তবতার সবচেয়ে নগ্ন উদাহরণ। এই কারণেই পুরো ঘটনাটা এত গুরুত্বপূর্ণ। কারণ এখানে যুদ্ধের ভাষা ছিল না, কিন্তু অর্থনৈতিক চাপ ছিল। এখানে কোনো চুক্তি প্রকাশ্যে ঘোষণা হয়নি, কিন্তু পর্দার আড়ালে ভবিষ্যতের বাজার ভাগাভাগির হিসাব চলছে। আর যদি শি জিনপিং এই দাবিগুলোর অর্ধেকও মেনে নেন, তাহলে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের পুরো সমীকরণ এক রাতেই বদলে যেতে পারে। আর যদি তিনি না বলেন, তাহলে সমস্যাটা শুধু কয়েকজন বিলিয়নারের না, শেয়ার বাজার কাঁপবে, প্রযুক্তি খাত চাপ অনুভব করবে, সরবরাহ ব্যবস্থা অস্থির হবে। কারণ আজকের পৃথিবীতে রাষ্ট্রীয় সংঘাত আর কর্পোরেট স্বার্থ আলাদা কিছু না, তারা একই মুদ্রার দুই পিঠ। আর চীন সফর শেষে ট্রাম্পের মুখ থেকে বের হওয়া একটি বক্তব্য প্রমাণ করে দিয়েছে, প্রযুক্তিকে অস্ত্র বানিয়ে চীনকে কাবু করার যে শেষ কার্ডটি আমেরিকার হাতে ছিল, তা এখন সম্পূর্ণ অকার্যকর হয়ে গেছে। ট্রাম্প নিজে স্বীকার করেছেন, এনভিডিয়ার অত্যন্ত শক্তিশালী H200 চিপের ছাড়পত্র দেওয়া সত্ত্বেও চীন তা কিনতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ চীন এখন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এই চিপ নিজেরাই তৈরি করবে। ট্রাম্প বলেছেন, আমাদের এনভিডিয়ার কাছে অনেক উন্নত স্তরের চিপ আছে, চীনের অবশ্যই এটা দরকার। এবং হ্যাঁ, বিষয়টা আমরা চীনের সাথে আলাপ করেছি।
কিন্তু তারা এটা কিনতে অস্বীকৃতি জানিয়েছে, কারণ নিজেদের প্রযুক্তি নিজেরাই তৈরি করতে চায়। আমার মনে হয় এ নিয়ে কিছু একটা ঘটতে পারে। এটা ছিল ট্রাম্পের বক্তব্যে। ভাবতে পারছেন বিষয়টা? এই এনভিডিআর সিইও জেনসেন হুয়াংকে ট্রাম্প তার বিমানে করে বেইজিংয়ে নিয়ে গিয়েছিলেন মূলত একটি বড় বাণিজ্যিক চুক্তি নিশ্চিত করতে। আমেরিকা 10টি বড় চীনা কোম্পানিকে 75,000 করে H200 চিপ কেনার অনুমতি দিয়েছিল এবং শর্ত রেখেছিল এই বিক্রির লভ্যাংশের 25% মার্কিন সরকারকে দিতে হবে। ট্রাম্প ভেবেছিল এই উন্নত চিপের লোভ দেখিয়ে তিনি চীনকে দর কষাকষিতে বাধ্য করবেন, কিন্তু শি জিনপিং সেই ফাঁদেই পা দেননি। চীন খুব ভালো করেই জানে আজ আমেরিকার চিপের উপর নির্ভরতা বাড়ালে কাল ওয়াশিংটন আবারও নতুন কোনো নিষেধাজ্ঞা দিয়ে তাদের প্রযুক্তি খাতকে পঙ্গু করে দিতে পারে। তাই হুয়াওয়ের তৈরি নিজস্ব এআই চিপের উপর ভরসা করে তারা ডিপসিকের মতো বিশ্ব কাঁপানো এআই মডেল তৈরি করেছে। আমেরিকার চিপ ছাড়া চীনের প্রবৃদ্ধি থমকে যাবে, এই ধারণা যে কতটা ভুল ছিল তা চীনের এই শক্ত অবস্থানই প্রমাণ করে দেয়। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারও এখন স্বীকার করেছেন চিপ কেনার বিষয়ে বেইজিং তাদের নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা মার্কিন হাইটেক পণ্যকে নিজেদের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে দেখছে। একসময় চীনের চিপ বাজারের 95%ই এনভিডিআর দখলে থাকলেও আমেরিকার একের পর এক নিষেধাজ্ঞার কারণে আজ তা শূন্যের কোঠায় নেমে এসেছে। আর এই সুযোগে চীন নিজেদের আভ্যন্তরীণ চিপ শিল্পকে অনেকটাই শক্তিশালী করে নিয়েছে। ট্রাম্পের এই স্বীকারোক্তি মূলত আমেরিকার প্রযুক্তিগত একাধিপত্যের এক বড় পরাজয়। যে চিপকে আমেরিকা তাদের সবচেয়ে বড় শক্তি মনে করত, আজ তা বেইজিংয়ের দরবারে এক প্রকার মূল্যহীন হয়ে গেছে। অনেক মানুষ এখনো মনে করে বিশ্ব রাজনীতি আদর্শ দিয়ে চলে, বাস্তবতা অনেক বেশি নির্মম। বিশ্ব রাজনীতি এখন চালায় বাজার। আর বেইজিংয়ের সেই সফরে যা ঘটেছে তা ছিল মূলত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যবসায়ীদের এক বিশাল আবদার। রাষ্ট্রীয় সফরের পোশাকে ঢাকা এক অর্থনৈতিক জুয়া। এই জুয়ার ফলাফল হয়তো আজ বোঝা যাচ্ছে না, কিন্তু কয়েক বছর পর যখন বৈশ্বিক বাণিজ্যের মানচিত্র বদলে যাবে তখন মানুষ পেছনে তাকিয়ে বুঝবে আসলে খেলা শুরু হয়েছিল সেই বিমানের ভেতরেই। আপনার মতামত কি কমেন্টে জানান, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।